আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি ফারজানা নিসা। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এ পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ফোন আলাপ নিয়ে সোমবার যে খবর এসেছে তা পুরোপুরি গালগল্প বলে উড়িয়ে দিয়েছে ক্রেমলিন। নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা রয়টার্সকে জানান, গত কিছুদিনের মধ্যেই ট্রাম্প ও পুতিন কথা বলেছেন। এই আলাপে ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে ইউক্রেন যুদ্ধ আর না বাড়ানোর পরামর্শ দিয়েছেন বলে জানান এই কর্মকর্তা। ওয়াশিংটন পোস্ট পত্রিকা দুই নেতার এই ফোন আলাপের বিষয়টি নিয়ে প্রথম খবর প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, 2025 সালের 20 জানুয়ারি প্রেসিডেন্টের ক্ষমতা গ্রহণের পর শিগগিরই ইউক্রেনে যুদ্ধ থামিয়ে দেবেন বলে পুতিনকে আশ্বস্ত করেছেন ট্রাম্প। সেই সঙ্গে ইউক্রেনে রুশ বাহিনীর তৎপরতাকে কমিয়ে আনার পরামর্শও দিয়েছেন তিনি। এরপরই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সবাইকে অবাক করে দিয়ে জানালেন, ট্রাম্পের সঙ্গে পুতিনের এমন কোনো ফোন কলই হয়নি। সাংবাদিকদের তিনি বলেন, এই খবর সবৈব মিথ্যা। এটি পুরোপুরি গালগল্প। মিথ্যা তথ্য ছাড়া আর কিছুই না, কোনো আলাপ হয়নি। পেসকভ আরও বলেন, এখন যেসব তথ্য প্রকাশ হচ্ছে তার মান কেমন এ থেকেই প্রমাণ পাওয়া যায়। এমনকি কখনো কখনো স্বনামধন্য প্রকাশনাতেও এমন মিথ্যা তথ্য প্রকাশ হচ্ছে। ট্রাম্পের সঙ্গে পুতিনের যোগাযোগের কোনো পরিকল্পনা ছিল কিনা জানতে চাইলে পেসকভ বলেন, এখনও কোনো বাস্তবিক পরিকল্পনা নেই। ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বুধবার কথা বলেছেন। তবে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ট্রাম্প ও পুতিনের মধ্যে ফোনের বিষয়ে তাদের আগাম কিছু জানানো হয়নি। প্রথম ওয়াশিংটন পোস্টে খবর হওয়া ট্রাম্প পুতিন ফোন কলের বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্পের যোগাযোগ বিষয়ক পরিচালক স্টিভেন চিয়ন বলেছিলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ও অন্য বিশ্ব নেতাদের মধ্যে ব্যক্তিগত কলের বিষয়ে আমরা মন্তব্য করি না। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে থাকা রাশিয়ার দূতাবাসও এই বিষয়ে মন্তব্যের জন্য জানানো রয়টার্সের অনুরোধে সাড়া দেয়নি। পৃথক দুই রাষ্ট্র গঠনের মাধ্যমে ফিলিস্তিন সংকটের সমাধানের লক্ষ্যে বৈঠকে বসেছেন আরব বিশ্বের নেতারা। সোমবার সৌদি আরবের রাজধানী রিয়াদে আন্তর্জাতিক এই সম্মেলন শুরু হয়েছে। ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পাশাপাশি লেবানন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চলমান সামরিক সংঘাত বন্ধের বিষয়ে পদক্ষেপ এবং এই বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে চাপ দেওয়া নিয়ে আলোচনা হবে আরব ইসলামিক এই শীর্ষ সম্মেলনে। গাজা যুদ্ধ বন্ধ ও ফিলিস্তিন রাষ্ট্র গঠনের লক্ষ্যে গত অক্টোবরের শেষ দিকে রিয়াদে আরব নেতাদের একটি সম্মেলন হয়। সেই সম্মেলন শেষে নভেম্বরের শুরুতেই আবার সম্মেলনের ঘোষণা দেওয়া হয়। সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, ফিলিস্তিনের গাজা ও লেবাননের ইসরায়েলের আগ্রাসন আরব ও মুসলিম বিশ্বের নেতাদের জরুরি এই পদক্ষেপ নিতে বাধ্য করেছে। সম্মেলন প্রসঙ্গে এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের আগ্রাসন বন্ধ, বেসামরিক মানুষজনকে রক্ষা, ফিলিস্তিন ও লেবাননের নাগরিকদের পাশে দাঁড়ানো, নিজেদের অবস্থান নিয়ে ঐকমত্য তৈরি, চলমান হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের উপর চাপ তৈরির পাশাপাশি মধ্যপ্রাচ্যে কিভাবে টেকসই শান্তি ও স্থিতিশীলতা ফেরানো যায় সেসব নিয়েই আলোচনা হবে সম্মেলনে। সৌদি প্রেস এজেন্সি জানায়, সম্মেলনে যোগ দিতে রোববার সন্ধ্যায় রিয়াদে পৌঁছেছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু ও লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফেরও সম্মেলনে যোগ দেওয়ার কথা। তবে রাষ্ট্রীয় কাজে ব্যস্ততার কারণে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সম্মেলনে থাকছেন না। সোমবার সম্মেলনের উদ্বোধনীতে বক্তব্য দেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তিনি বলেন, আমরা ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েল কর্তৃক সংঘটিত গণহত্যাকে প্রত্যাখ্যান করছি। দ্রুত গাজা ও লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানান বিন সালমান। ইরানের সার্বভৌমত্বের প্রতি ইসরায়েলকে সম্মান দেখাতে হবে বলেও উল্লেখ করেছেন সৌদি আরবের যুবরাজ। এদিকে দুই রাষ্ট্র সমাধান নিয়ে রিয়াদের সম্মেলন শুরুর মধ্যে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিকে উড়িয়ে দিয়েছে ইসরায়েল। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন স্যার বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা কোনো বাস্তবসম্মত লক্ষ্য হতে পারে না। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করা নিয়ে এক প্রশ্নের জবাবে গিডিয়ন স্যার বলেন, আমার মনে হয় আজকের দিনে এসে এটা কোনো বাস্তবসম্মত অবস্থান নয়। আমাদের অবশ্যই বাস্তববাদী হতে হবে, আর ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে সেটা হবে হামাসের রাষ্ট্র।
ইসরায়েল জুড়ে আবারও বড় ধরনের রকেট, আর্টিলারি ও ড্রোন হামলা চালিয়েছে লেবানন ভিত্তিক প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ। রবিবার রাত থেকে শুরু করে সোমবার সারা দিনও এই হামলা চলেছে। দখলদার রাষ্ট্র ইসরায়েলের বিভিন্ন অঞ্চল জুড়ে সমন্বিত এই হামলা হয়েছে। হামলা টার্গেটের মধ্যে ছিল ইসরায়েলি সেনা স্থাপনা ও অবৈধ ইহুদি বসতি। আল মায়াদিনের খবরে বলা হয়েছে, রবিবার রাতের হামলা শেষ হওয়ার পর সোমবার সকালে সাফা শহরে রকেট হামলার মাধ্যমে অপারেশন শুরু করে হিজবুল্লাহ। এরপর ধারাবাহিকভাবে একের পর এক টার্গেট হামলা চলতে থাকে। সকালের আলো ফোটার পর মারুন আল রাস ও আল আব্বাস সেনা ঘাঁটির বাইরে সমবেত সেনাদের ওপর হামলা করা হয়। এরপরের হামলাটি চালানো হয় মালত তাশরিয়া ইহুদি বসতিতে। এসব বসতির বেশিরভাগ বাড়ি এখন খালি পড়ে আছে। হিজবুল্লাহর হামলার ভয়ে বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে ইসরায়েলি সেনাবাহিনী অবস্থান করছে ইহুদি বসতিগুলোতে। এর কিছুক্ষণ পর মারুন আল রাস সেনা ঘাঁটি ও আভিভিম বসতিতে সেনাদের অবস্থান লক্ষ্য করে আত্মঘাতী ড্রোন হামলা চালানো হয়। হিজবুল্লাহর মিলিটারি মিডিয়া জানিয়েছে, ড্রোনগুলো নির্ভুলভাবে টার্গেটে আঘাত এনেছে। এরপরে কারমেল এলাকায় ইসরায়েলি প্যারাট্রুপার ব্রিগেডের ট্রেনিং সেন্টার লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়। আর্টিলারি হামলাও হয়েছে কয়েকটি টার্গেটের ওপর। হিজবুল্লাহ জানিয়েছে, দিনের শেষ ভাগে তাদের যোদ্ধারা গোরেন বসতি, সাগরা ঘাঁটি ও হাইফা শহরের গুরুত্বপূর্ণ কিছু এলাকার ওপর হামলা চালিয়েছে। এর মধ্যে জেভুলন সামরিক শিল্প কারখানাও ছিল। হিজবুল্লাহ এদিন মোট ২১ দফা হামলা চালিয়েছে ইসরায়েলের বিভিন্ন টার্গেট লক্ষ্য করে। এদিকে গাজা উপত্যকায় প্রতিরোধ যোদ্ধাদের লড়াই অব্যাহত রয়েছে। সোমবার হামাসের সামরিক শাখা আল কাসসাম ব্রিগেড জানিয়েছে, তাদের যোদ্ধারা জবালিয়া ক্যাম্পের পশ্চিম দিকের শাফতাবি এলাকায় ইসরায়েলি বাহিনীর একটি মার্কাভা 4 ট্যাঙ্কের ওপর অ্যান্টি ট্যাঙ্ক রকেট হামলা চালিয়েছে। ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেড জানিয়েছে, জবালিয়ার আল তওবা এলাকায় অগ্রসরমান একটি ট্যাঙ্কের ওপর ট্যান্ডেম শেলের হামলা চালিয়েছে যোদ্ধারা। অন্যদিকে একই এলাকায় একটি ইসরায়েলি সাঁজোয়া যানের ওপর অ্যান্টি আর্মার শেল ছুড়েছে আল আকসা শহীদ ব্রিগেডস। এদিকে গাজা উপত্যকায় আরও এক সেনা অফিসারের মৃত্যুর কথা স্বীকার করেছে ইসরায়েল। ইহুদিবাদী দেশটির সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিরোধ যোদ্ধাদের ছোড়া অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলের আঘাতে ওই অফিসারের মৃত্যু হয়েছে। তিনি ইসরায়েলি রিজার্ভ ফোর্সের মেজর ছিলেন। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, উত্তর গাজার জবালিয়া এলাকায় মেজর ফ্রিডম্যানের মৃত্যু হয়েছে। তিনি ইসরায়েলি বাহিনীর এলিট ফোর্স লোটারের সদস্য ছিলেন। গত কয়েক সপ্তাহ ধরে জবালিয়ায় দখলদার সেনাদের বিরুদ্ধে লড়াই জোরদার করেছে গাজা উপত্যকার প্রতিরোধ সংগঠনগুলো। ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের আগেই ইসরায়েলি বাহিনীকে পশ্চিম তীরের ওপর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার প্রস্তুতি নিতে বলেছেন ইহুদিবাদী সরকারের উগ্রপন্থী অর্থমন্ত্রী বেজালিল স্মটরিচ। একই সাথে তিনি আশা প্রকাশ করেছেন, ওয়াশিংটনের নতুন প্রশাসন পশ্চিম তীরের ফিলিস্তিনি ভূখণ্ডের ওপর ইসরায়েলি সার্বভৌমত্ব প্রতিষ্ঠার স্বীকৃতি দেবে। আল জাজিরার খবরে বলা হয়েছে, অর্থ মন্ত্রণালয়ের পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রণালয়েরও কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন স্মটরিচ, যার মধ্যে রয়েছে পশ্চিম তীরের অবৈধ ইহুদি বসতিগুলোর দেখাশোনা করা। স্মটরিচ নিজেও একটি অবৈধ বসতিতে বসবাস করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে পশ্চিম তীরের বাইবেলে উল্লেখিত নাম নিয়ে ইহুদিবাদী নেতা লিখেছেন, ২০২৫ সাল হবে জুদাইয়া ও সামারিয়ার সার্বভৌমত্ব অর্জনের বছর। পরে পার্লামেন্ট ভবনে নিজের কট্টরপন্থী দলের এক বৈঠকে বেজালিল স্মটরিচ বলেন, তিনি পশ্চিম তীরকে ইসরায়েলের সাথে যুক্ত করার প্রস্তুতি নিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বসতি বিভাগকে নির্দেশ দিয়েছেন। স্মটরিচ বলেন, জুদাইয়া ও সামারিয়ার উপর ইসরায়েলি সার্বভৌমত্ব কার্যকর করার জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের জন্য আমি নির্দেশনা দিয়েছি। পাশাপাশি এ সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পকেও অভিনন্দন জানান তিনি। স্মটরিচ বলেন, আমাদের কোনো সন্দেহ নেই ডোনাল্ড ট্রাম্প আমাদের এই পদক্ষেপকে সমর্থন দেবেন। তার ক্ষমতার প্রথম মেয়াদে আমরা ইসরায়েল বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে যথেষ্ট আগ্রহ ও আন্তরিকতা দেখেছি। স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতার বিষয়ে ইসরায়েলের ঐক্য সরকারের সব পক্ষ একমত রয়েছে জানিয়ে তিনি বলেন, এই বিপজ্জনক পদক্ষেপ দূর করার একমাত্র উপায় হচ্ছে পশ্চিম তীরের ওপর ইসরায়েলি সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা। তবে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন স্যার বলেছেন, ট্রাম্প প্রশাসন স্বীকৃতি দেবে এমনটা নিশ্চিত হওয়া গেলেই কেবল এ ধরনের পদক্ষেপ নেওয়া হবে। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, এখনও এমন কোনো সিদ্ধান্ত নেয়নি ইসরায়েল সরকার। এদিকে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু রুদেইনেহ বলেছেন, স্মটরিচের এই বক্তব্য প্রমাণ করে ইসরায়েলি সরকার আন্তর্জাতিক আইনকে উপেক্ষা করে পশ্চিম তীরকে দখল করতে চায়।
এই বিপজ্জনক পদক্ষেপের জন্য আমরা ইসরায়েলি দখলদার সরকারকে দায়ী করব। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে সন্দেহভাজন 11 কুকি বিদ্রোহী নিহত হয়েছে। সোমবার রাজ্যের জিরিবাম জেলায় নিরাপত্তা বাহিনীর সাথে সংঘাতে কুকি বিদ্রোহীরা নিহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে কারফিউ জারি করা হয়েছে। এনডিটিভি বলছে, আসাম সীমান্ত লাগোয়া জিরিবাম জেলার একটি থানায় কুকি বিদ্রোহীদের হামলায় দেশটির আধা সামরিক বাহিনী সিআরপিএফ এর এক জওয়ান আহত হয়েছেন। পরে তাকে আসামের শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। স্থানীয় একাধিক সূত্র বলেছে, সন্দেহভাজন কুকি বিদ্রোহীরা জিরিবামের একটি থানায় 2 দিক থেকে ব্যাপক হামলা শুরু করলে সেখানে সংঘর্ষের সূত্রপাত হয়। থানার পাশে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুতদের জন্য একটি ত্রাণ শিবিরও রয়েছে। হামলাকারীরা ওই শিবিরকেও নিশানা বানাতে চেয়েছিল। জিরিবামের পুলিশের একজন কর্মকর্তা টেলিফোনে এনডিটিভিকে বলেছেন, হামলাকারীরা অটো রিকশায় করে এসেছিলেন বলে ধারণা করা হচ্ছে। জিরিবামের বড়বেকরা এলাকার ওই থানাটি গত কয়েক মাসে একাধিকবার হামলার শিকার হয়েছে। সূত্র বলছে, থানায় হামলা চালানোর পর সন্দেহভাজন কুকি বিদ্রোহীরা সেখান থেকে 1 কিলোমিটার দূরের জাকুরাডোর কারং এলাকার একটি ছোট বসতির দিকে যায়। পরে সেখানে কিছু বাড়িঘরে আগুন লাগিয়ে দেয় তারা। এ সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে জড়িয়ে পড়ে তারা। বন্দুকযুদ্ধের পর নিরাপত্তা বাহিনীর সদস্যরা রকেট চালিত গ্রেনেড ও একে সিরিজের অ্যাসল্ট রাইফেল উদ্ধার করেছে। জিরিবামে গত সপ্তাহ থেকেই নতুন করে সহিংসতা শুরু হয়েছে। এর আগে বৃহস্পতিবার সন্দেহভাজন মেইতে সম্প্রদায়ের বিদ্রোহীরা হমার জাতির এক নারীকে হত্যা করে বলে অভিযোগ ওঠে। সেদিন জিরিবামে কুকিদের ঘরবাড়িতে আগুনও দেওয়া হয়। হত্যার আগে ওই নারীকে ধর্ষণ করা হয় বলে থানায় অভিযোগ করেছেন তার স্বামী। একদিন পর মেইতেই সম্প্রদায়ের একজন নারী ধান খেতে কাজ করার সময় সন্দেহভাজন কুকি বিদ্রোহীদের গুলিতে নিহত হন। সোমবার সকালের দিকে সন্দেহভাজন কুকি বিদ্রোহীরা ইস্ফল পূর্ব জেলার বিভিন্ন এলাকায় পাহাড় থেকে গুলি চালায়। এতে একজন কৃষক আহত হন। ধান কাটার মৌসুমে পাল্টাপাল্টি এই হামলায় রাজ্য জুড়ে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। হামলার আশঙ্কায় কৃষকরা খেতে কাজ করতে অনিচ্ছুক বলে জানিয়েছেন সেখানকার সরকারি কর্মকর্তারা। এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।